আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ভৌত আলোক বিজ্ঞানের লেকচার নাম্বার 5-এ। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো ভাইয়া সমবর্তন বা পোলারাইজেশন নিয়ে। এর আগে আমরা যে আলোর ধর্মগুলো পড়লাম তা কি কি ছিল? এক ছিল আমাদের অপবর্তন, আর এক ছিল ব্যতিচার। ওগুলা কি সবগুলো তরঙ্গই দেয়, ঠিক আছে? এনি টাইপ অফ তরঙ্গ আমাদের ব্যতিচার দিবে এবং অপবর্তন দিবে, কিন্তু সকল প্রকার তরঙ্গ কিন্তু আমাদের সমবর্তন দিবে না। আমরা কিন্তু জানি যে তরঙ্গ কয় প্রকার, কণার মুভমেন্ট এবং তরঙ্গের গতি এর উপর এর দিকের উপর ভিত্তি করে তরঙ্গ মেনলি দুই প্রকার, অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য। আমরা পড়েছিলাম ফার্স্ট ক্লাসে, একটু মনে করে দেখো ভাইয়া, বলেছিলাম কিন্তু যে সমবর্তন কারা কারা দিবে? শুধুমাত্র অনুপ্রস্থ বা আর তরঙ্গগুলো সমবর্তন দিবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু সমবর্তন দিবে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ। শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গ সমবর্তন দিবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তন দিবে না। তার মানে আলো কি দিবে? হ্যাঁ, অবশ্যই দিবে, কারণ আলো একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আর সকল তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি হয়? আমার অনুপ্রস্থ তরঙ্গ। দ্যাটস ওয়াই আলো সমবর্তন দিবে। এখন প্রশ্ন ভাইয়া, সমবর্তন মানে কি? সো একটু খাতার মধ্যে আমরা নোট করে নিই। লিখো, বিভিন্ন তলে কম্পমান আলোকরশ্মিকে একটি নির্দিষ্ট তলে কম্পনক্ষম। বিভিন্ন তলে কম্পমান আলোকরশ্মিকে একটি নির্দিষ্ট তলে কম্পনক্ষম করার যে পদ্ধতি তাকেই সমবর্তন বলে। আই রিপিট, বিভিন্ন তলে কম্পমান আলোকরশ্মিকে একটি নির্দিষ্ট তলে কম্পনক্ষম করার যে পদ্ধতি তাকেই বলা হয় সমবর্তন। ব্যাপারটা কি এরকম? একটু খেয়াল করি। নর্মালি যদি এটা আমার আলোক উৎস থাকে, মনে করলা একটা লাইট সোর্স, এখান থেকে লাইট সোর্স থেকে তোমার যে আলোটা বের হবে না, এটা কিন্তু ভাই সব দিকেই এর বিস্তার থাকবে, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর এর বিস্তার থাকবে, ওয়াই অক্ষেও থাকবে, জেড অক্ষেও থাকবে। এটাকে আমরা কিভাবে দেখাবো? আমরা এটাকে মোটামুটি এভাবে দেখাবো যে একটা আলোক উৎস মানে আলো, এর বিস্তার ওয়াই অক্ষেও বিদ্যমান, এক্স অক্ষেও বিদ্যমান, জেড অক্ষেও বিদ্যমান। এটা কি বলবো আমরা? কি বিভিন্ন তলে কম্পমান আলো। যখন এইভাবে দেখাবো তার মানে কি, এটা এক্স অক্ষ বরাবর বিস্তৃত হয়, ওয়াই অক্ষ বরাবরও হয়, জেড অক্ষের বরাবরও হয়। তার মানে এটা হচ্ছে বিভিন্ন তলে কম্পমান আলো। এটাকে আমরা যেই প্রক্রিয়ায় যে কোনো এক তলে, মনে করলা ওয়াই অক্ষ বরাবর যে কোনো এক তলে কম্পনক্ষম করতেছি, এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হবে সমবর্তন। তো আবার রিপিট করি আমরা, বিভিন্ন তলে কম্পমান আলোকে যেই প্রক্রিয়ায় এক তলে কম্পনক্ষম করা যায় ওই প্রক্রিয়াকে বলা হবে সমবর্তন। আর যার সাহায্যে সমবর্তন করা হবে তাকে বলা হবে সমবর্তক, ঠিক আছে? এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমবর্তন। এই প্রক্রিয়ার নাম হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। যার সাহায্যে সমবর্তন করা হবে তাকে বলা হবে সমবর্তক বা পোলারাইজার। এগুলো কি আমি একটু পরে বুঝাচ্ছি। তার আগে আমি একটু একটা সিম্পল মেথড দেখাই কিভাবে আমরা এই বিভিন্ন তলের কম্পনকে এক তলে আনি। এটাকে খুব সিম্পলি দেখি আমরা। ওকে, সো খেয়াল করো, মনে করো এটা আমাদের একটা উলম্ব দেয়াল। এই উলম্ব দেয়ালে একটা সুতা টান টান করে বাঁধা আছে। হ্যাঁ, বাঁধা আছে। যদি আমি সুতায় ধরে একটু ঝাঁকি মারি, কি হবে ভাইয়া? ঝাঁকি মারলে একটা সুন্দর মতো তরঙ্গ সৃষ্টি হবে না? হ্যাঁ, তরঙ্গ সৃষ্টি হবে। এখন একটা কাজ করি, আমি করি কি, মনে করো আমি এই যে সুতার মধ্যে একটা কাঠের তক্তা এভাবে রাখি। এই একটা কাঠের তক্তা, যেখানে কাঠের তক্তার মধ্যে একটা ছোট্ট চির ছিল। কাঠের তক্তার মধ্যে একটা ছোট্ট চির ছিল। চির বলতে কি, আসলে চির না বলে বলি কি, একটা বড় গ্যাপ ছিল, ঠিক আছে? ভালো হবে, চির তো আমরা জানি অনেক সরু ছিদ্র হয়, বাট এটা মনে করেন মোটামুটি ভালো একটা গ্যাপ ছিল। এখন যদি আমি তরঙ্গটা ফেলি তাও কিন্তু এটা কি পাস করতে পারবে। এখন যদি দিই আমি তরঙ্গটাকে, তাও কিন্তু এটা আলটিমেটলি পাস করে যাবে। কিন্তু যদি ভাইয়া এমন হয় আলটিমেটলি, হ্যাঁ, যে ধরলা এই হচ্ছে আমার এবারের কাঠের ব্লকটা, আর কাঠের ব্লকের মধ্যে যে গ্যাপ ছিল এটাই বরাবর। এখন খেয়াল করো, যদি তরঙ্গের অক্ষ আর এই গ্যাপের অক্ষ পরস্পর না মিলে তরঙ্গ কি যেতে পারবে? যেতে পারবে না, তরঙ্গ বাধা খাবে। তরঙ্গ কি বাধা পেয়ে আটকে যাবে।
বাট এক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে গ্যাপটার যে অক্ষ ছিল, গ্যাপের অক্ষ এবং তরঙ্গের অক্ষ কি পরস্পর সমান্তরাল, দ্যাটস ওয়াই তরঙ্গটা পাস করতে পারলো, এক্ষেত্রে কিন্তু পারলো না। আমরা সিম্পলি এই কনসেপ্টটা ইউজ করব। খেয়াল করো, মনে করো এবার ওই আগের মধ্যে সুতার মধ্যে আমি করলাম কি, একটা কাঠের তক্তা রেখে দিলাম এখানে আমাদের এই গ্যাপটা, এবং ধরো অনেকগুলো তরঙ্গ আছে। হ্যাঁ, একটা তরঙ্গ মনে করলা কি বলবো যে একটা হচ্ছে তোমার এক্সট্রা যে এর অক্ষ বরাবর, তার মানে সে পাস করতে পারবে, ঠিক আছে, সে পাস করবে। কিন্তু যদি আরো অনেকগুলো আছে যে লম্ব বরাবর একটা আছে, তারপরে আরো বিভিন্ন তলে আছে, এগুলো তো পাস করতে পারবে না। শুধুমাত্র যেই তরঙ্গটা এই অক্ষের সমান্তরাল সেই পাস করবে। সো খেয়াল করো, বিভিন্ন তলে কম্পমান তরঙ্গকে আমরা আলটিমেটলি এক তলে নিয়ে আসতে পারলাম না, বিভিন্ন তলে কম্পমান তরঙ্গকে আমরা আলটিমেটলি এক তলে নিয়ে আসলাম। এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় সমবর্তন, এটাকেই বলা হয় সমবর্তন। তবে যদি লাইট ইউজ করি তখন তার এরকম কিছু দেওয়া করা যাবে না, তখন আমাকে বিভিন্ন ক্রিস্টাল ইউজ করতে হবে, বিভিন্ন কেলাস ইউজ করতে হবে। সো খেয়াল করি আমরা ওইখানে কি করব। মনে করো আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি এবার, তার আগে একটু ভিডিও পজ করে ভাইয়া এই পার্টটা একটু প্রপারলি তুলে নাও, এটা বুঝতে খুবই কাজে দিবে। যে আমরা জাস্ট এই কনসেপ্টটা ইউজ করব যে যদি আমার চিরের অক্ষ বরাবর তরঙ্গ যায়, তরঙ্গ পাস করতে পারবে, এর লম্ব হলে তরঙ্গ পাস করবে না। তাহলে যদি আমার বিভিন্ন তলে কম্পমান আলো থাকে আর একটা চির থাকে আলটিমেটলি, সো পাস করবে কে, শুধুমাত্র সেই তরঙ্গটা যেই তরঙ্গের অক্ষ এই যে এই গ্যাপটা বা এই চিরের অক্ষের সমান্তরাল, বাকিগুলো ব্লক হয়ে যাবে। এটাই তো বলেছিলাম, বিভিন্ন তলে কম্পমান আলোকে এক তলে করে যেই প্রক্রিয়ার মাধ্যমে, তাকেই বলা হয় সমবর্তন। তাহলে আমরা এই পার্টটা একটু প্রপারলি উঠায় নিই। বাট ইন কেস অফ লাইটের ক্ষেত্রে তো আর এরকম গ্যাপ রাখলে হবে না, লাইটের ক্ষেত্রে করা হবে কি আমাদের বিভিন্ন ক্রিস্টাল ইউজ করা হবে। সো একটু খেয়াল করি। হ্যাঁ, মনে করো আমি কয়েকটা নিচ্ছি আলোকে, বিভিন্ন তলে কম্পমান আলো, এই বিভিন্ন তলে কম্পমান লাইট নিচ্ছি। সো এই একটা বিভিন্ন তলে কম্পমান আলো, এরকম করে করি কি অনেকগুলো মনে করো বিভিন্ন তলে কম্পমান আলো ছিল, বিভিন্ন তলে কম্পমান আলো ছিল মনে করো অনেকগুলো। আর আমি করলাম কি, আমি একটা টুরমালিন কেলাস নিলাম। কি বললাম ভাইয়া, আমি একটা টুরমালিন কেলাস নিলাম। এটা আবার কি একটু পরে বলতেছি, আগে লিখে নিই আমরা। হ্যাঁ, এটা হচ্ছে টুরমালিন কেলাস। কেলাসের বাংলা ইংরেজি কি ক্রিস্টাল, তাই না? টুরমালিন ক্রিস্টাল। সে করে কি, সে তার শুধুমাত্র একটা অক্ষ বরাবর আলোকে পাস করতে দিবে, বাকিগুলোকে ব্লক করবে সে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টুরমালিন ক্রিস্টালটা, এই আমাদের টুরমালিন ক্রিস্টাল। সে শুধুমাত্র তার এই অক্ষে সমান্তরাল আলোকে পাস করতে দিবে, বাকিগুলোকে ব্লক করবে। সো যখনই এই আলোগুলো পাস করবে, এটাকে তুমি বলতে পারো এরা হচ্ছে বিভিন্ন তলে কম্পমান আলো, মানে অসমবর্তিত। এরা হচ্ছে আমাদের অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো, ঠিক আছে। যখনই এরা এখান দিয়ে পাস করলো, এই কেলাস দিয়ে অতিক্রম করলো, দেখা যাবে প্রত্যেকেই কি হয়ে যাবে, প্রত্যেকের যে এই ওয়াই অক্ষ ব্যতীত বাকি উপাংশগুলো ব্লক হয়ে যাবে বাই দ্য কেলাস। সো আলটিমেটলি শুধুমাত্র একটা অক্ষ বরাবর কম্পন বিদ্যমান থাকবে, এবং এটা কি বলা হবে আমাদের সমবর্তিত আলো, এটাকেই বলা হবে সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। সো দেখো, বিভিন্ন তলে কম্পমান আলোকে এক তলে নিয়ে আসলাম, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হবে সমবর্তন, এবং যার সাহায্যে করা হলো তাকেই বলা হবে সমবর্তক। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের সমবর্তনের প্রক্রিয়া। আর কয়েকটি টার্ম আছে এখান থেকে মনে রাখতে হবে, যেমন এই আলোগুলো যেই তলে কম্পিত হয়, নর্মালি আলোগুলো যেই তলে কম্পিত হয় এটাকে বলা হয় কম্পন তল। আলোগুলো যেই তলে কম্পিত হয় এটাকে বলা হবে কম্পন তল। সো আমাদের এই চিত্র ওয়াইজ কম্পন তল কোথায়, ওয়াই অক্ষ বরাবর। আলোগুলো যেই তলে কম্পিত হয় এটাকে বলা হবে কম্পন তল। এরপর একটা কথা আছে ভাইয়া, সমবর্তন তল বলে কথা আছে একটা, সমবর্তন তল। সংজ্ঞাটা হচ্ছে কম্পন তলের লম্ব তলকে বলা হবে সমবর্তন তল। এই চিত্র ওয়াইজ এই যে এই তলটা ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, এই তলে আলোগুলো কম্পিত হচ্ছিল, এটাকে বলা হতো সমবর্তন তল। আর এর যে লম্ব তলটা, এর যে লম্ব এই বরাবর তলটা ছিল, হ্যাঁ, এর যে লম্ব এই বরাবর তলটা, এটাকেই বলা হবে তোমার সমবর্তন তল। এটা হচ্ছে কম্পন তল, এটা হচ্ছে আমাদের সমবর্তন তল। মানে এক কথায় বললে কম্পন তলের লম্ব তলকেই বলা হবে সমবর্তন তল। আচ্ছা,
এরপরে আমাদের এখান থেকে আরো টুকটাক কয়েকটা ব্যাপার লাগবে। তার আগে একটু বলে নিই ভাইয়া, আমাদের এই সমবর্তক বা পোলারাইজার ছাড়াও আরো একটা কাজ আছে, এটা হচ্ছে অ্যানালাইজার বা বিশ্লেষক। হ্যাঁ, আমার এই আলোটা আসলেই এই যেই আলোটা পাস করলো ওই আলোটা সত্যিকার অর্থেই সমবর্তিত হয়েছে কিনা তা চেক করতে আমরা করি কি, আমরা এই দেখো একটু সমবর্তকটা যেই অক্ষ বরাবর ছিল আমি করব কি, আমি ওই অক্ষের লম্ব বরাবর, সমবর্তকটা যে অক্ষ বরাবর ছিল ওই অক্ষের লম্ব বরাবর আরো একটা রাখবো টুরমালিন কেলাসকে। আমি এখানে আরো একটা টুরমালিন কেলাসকে রাখবো, এখানে আমি আরো একটা টুরমালিন কেলাস রাখলাম। বাট এর অক্ষ কি হবে, এর অক্ষ আগেরটার লম্ব বরাবর হবে। প্রশ্ন ভাই কেন রাখলাম, প্রশ্ন হচ্ছে আমি কেন রাখলাম, বিকজ রাখার ফলে লাভ হচ্ছে কি, যখনই আমার যদি সত্যিকার অর্থে এই অক্ষ দ্বারা আলোটা সমবর্তিত হয়ে যায়, তাহলে খেয়াল করো তো এই আলোর মধ্যে সবগুলাই ওয়াই অক্ষ বরাবর থাকবে, কোনোটাই এক্স অক্ষ বরাবর থাকবে না। তাই দেখো তো এখান দিয়ে কোনো আলো কি বের হবে, কোনো আলোই বের হবে না কিন্তু, কারণ দেখো আমরা কি করি, যেই অক্ষ বরাবর থাকে সে সেই অক্ষকে পাস করতে দেয়, তার লম্বগুলো কিন্তু পাস করে না, তাহলে এর ক্ষেত্রে ওয়াই অক্ষ পাস করবে। ঠিক আছে, সো এর মধ্যে শুধুমাত্র ওয়াই অক্ষের উপাংশ আছে, কোনো এক্স অক্ষের উপাংশ নাই, কিন্তু এই বেটা করবে কি, সে তো ওয়াই এক্স অক্ষকে পাস করতে দিবে, এখানে যেহেতু এক্স অক্ষের উপাংশ নাই কোনো আলোই পাস করবে না। তাই এই যে যদি এটাকে আমি যদি সেকেন্ডটাকে আমি প্রথমটার লম্ব বরাবর রাখি, এবং সেকেন্ডটা হতে কোনো প্রকার আলো বের না হয়, তাহলে আমরা শিওর যে ভাই এটা আমাদের সমবর্তিত হয়ে গেছে। আর যার সাহায্যে আমি সমবর্তন হলো কিনা টেস্ট করলাম, এটাকে বলা হবে আমাদের বিশ্লেষক বা অ্যানালাইজার। এই যে এটাকে বলা হবে আমাদের বিশ্লেষক বা অ্যানালাইজার। এখান থেকে আমাদের একটা ফর্মুলা পড়তে হবে, ওইটাকে বলা হবে ভাইয়া ম্যালাসের সূত্র। এটাকে বলা হবে কি, ম্যালাসের সূত্র। এগুলো কিন্তু অনেকগুলো বই দেয়া নাই, সো আমরা একটু ভালো করে পড়ে নিই। ম্যালাসের সূত্র একটু লিখো ভাইয়া, লিখো। অ্যানালাইজার থেকে নির্গত আলোর তীব্রতা, লিখো অ্যানালাইজার থেকে নির্গত আলোর তীব্রতা পোলারাইজার ও অ্যানালাইজারের অক্ষের মধ্যবর্তী কোণের, অ্যানালাইজার থেকে নির্গত আলোর তীব্রতা পোলারাইজার ও অ্যানালাইজারের অক্ষের মধ্যবর্তী কোণের কজের বর্গের সমানুপাতিক, তার মানে যদি সামহাও এখান থেকে আলো বের হতো, হ্যাঁ, ওই আলোর তীব্রতা ইন্টেন্সিটি যদি আই হয়, ওই আলোর তীব্রতা অ্যানালাইজার এবং পোলারাইজারের মধ্যবর্তী কোণ, ওই কোণের যে কোণের থিটা হয় ওই কোণের কজের বর্গের সমানুপাতিক। এই যে ফর্মুলাটা না, এটাকেই বলা হবে ম্যালাসের সূত্র। এর ব্যাখ্যাটি একটু পরে বুঝাচ্ছি, তার আগে লিখে নিই যে ধ্রুবকটা হবে তাকে লিখবো আমরা আই নট দ্বারা, তার মানে সর্বোচ্চ তীব্রতা, এখানে আই নট হচ্ছে সর্বোচ্চ তীব্রতা, সাথে আছে কজ স্কোয়ার থিটা। এটাই হচ্ছে আমাদের ম্যালাসের সূত্র। আই রিপিট, অ্যানালাইজার থেকে নির্গত আলোর তীব্রতা, পোলারাইজার ও অ্যানালাইজারের অক্ষের মধ্যবর্তী কোণের কজের বর্গের সমানুপাতিক। আর যে ধ্রুবকটা হয় তাকে বলা হবে সর্বোচ্চ তীব্রতা। খেয়াল করো তো, যদি এমন হতো এদের অক্ষ পরস্পর লম্ব, তখন কি হবে, কজ 90 হবে, কজ 90 মান 0, তার মানে কি কোনো তীব্রতা থাকবে না। আর যদি আমি এই অ্যানালাইজারকে লম্ব বরাবর না রেখে এদের অক্ষগুলোকে সমান্তরাল রাখতাম, তাহলে কি হইতো, এই তিনটা আলোর তিনটাই পাস করতো। কারণ কি, তখন এদের মধ্যবর্তী কোণ হতো 0, cos 0 মান 1, এবং আমি এটাকে যত কোণে ঘুরাবো আমার কি কজের মানটা আস্তে আস্তে বাড়বে, থিটার মানটা বাড়বে। আমরা জানি থিটা বাড়লে কজের মান কমে, ওভারঅল আই এর মান কমবে। আমরা জানি যে থিটা যদি কমে যায়, হ্যাঁ, থিটা যদি বেড়ে যায় কজের মান কি হবে, কমবে না, কজের মান কমবে। আর কজ কমা মানে কি আলটিমেটলি তোমার তীব্রতাও কমা। সো দেখো, যখন এদের মধ্যবর্তী কোণ, হ্যাঁ, মনে করলা এর অক্ষ এটা কি সমান্তরাল আছে, মানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তখন তীব্রতা সর্বোচ্চ। যদি আমি অ্যানালাইজারকে আস্তে আস্তে ঘুরাতে থাকি তীব্রতা কমবে। দেখো কোণ বাড়তেছে না, কোণ বাড়লে
তীব্রতা কমবে, কমতে 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 যখন 90 ডিগ্রি তীব্রতা একদম শূন্য হয়ে যাবে। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ম্যালাসের সূত্র। তাহলে ভাই এইটুকু আমরা একটু প্রপারলি উঠে আনি। আমাদের পরবর্তী পার্ট খেয়াল করো, এবার লেখা আছে দ্বৈত প্রতিসারক। এটা মানে কি একটু সংজ্ঞাটা লিখে নিই। লিখো, এমন কতগুলো কেলাস মানে ক্রিস্টাল, এমন কতগুলো কেলাস বিদ্যমান যাদের মধ্য দিয়ে আলোকরশ্মি গমন করলে, এমন কতগুলো কেলাস বিদ্যমান যাদের মধ্য দিয়ে আলোকরশ্মি গমন করলে তা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যা দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং এদের মধ্যে একটি প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র মেনে চলে। এই টাইপের কেলাসকে বলা হবে দ্বৈত প্রতিসরণ। এই ঘটনাটাকে বলা হয় দ্বৈত প্রতিসারক। এই ঘটনাটাকে বলা হবে দ্বৈত প্রতিসরণ, আর এই টাইপের কেলাসকে বলা হবে দ্বৈত প্রতিসারক। বুঝা গেছে? আই রিপিট, এমন কতগুলো কেলাস বা ক্রিস্টাল আছে যার মধ্য দিয়ে আলো পাস করলে আলোটা স্প্লিট হয়ে যাবে, আলোটা ভেঙে যাবে এবং দুইটা আলোর মধ্যে একটা আলো তোমার স্নেলের সূত্র মানবে, আরেকটা মানবে না। আর মনে রাখো, যেইটা স্নেলের সূত্র মানবে তাকে বলা হবে সাধারণ রশ্মি, যেটা মানবে না তাকে বলা হবে কি অসাধারণ রশ্মি। আর ওই ঘটনাটাকে বলা হবে দ্বৈত প্রতিসরণ, ওই কেলাসকে বলা হবে দ্বৈত প্রতিসারক কেলাস। আমাদের কয়েকটা এদের এক্সাম্পল মনে রাখতে হবে, যেমন কোয়ার্টজ একটা কেলাস, ঠিক আছে? এই কোয়ার্টজ সে হচ্ছে একটা দ্বৈত প্রতিসারক, কিংবা ক্যালসাইট সে একটা দ্বৈত প্রতিসারক। এই টাইপের কেলাস হচ্ছে আমাদের দ্বৈত প্রতিসারক কেলাস। আর একটু খেয়াল করো, আমরা কিন্তু আমাদের একটু আগেই একটা কেলাস নিয়ে কথা বললাম ভাইয়া, টুরমালিন কেলাস, তাই না? টুরমালিন কেলাস সে কিন্তু আবার কি দ্বৈত প্রতিসারক না, তার মধ্যে দিয়ে আলো গেলে স্প্লিট হয় না, সে হচ্ছে নর্মাল কেলাস, ঠিক আছে? তবে মাঝে মধ্যে এর সংজ্ঞা লেগে চলে আসে পরীক্ষায়, সো একটু লিখি আমরা। টুরমালিন কেলাস কাকে বলে একটু লিখে নাও। বিভিন্ন ধাতুর অক্সাইড নিয়ে গঠিত টুরমালিন কেলাস, ঠিক আছে? বিভিন্ন ধাতুর অক্সাইড নিয়ে গঠিত হালকা সবুজ বর্ণের ষড়ভুজাকৃতির, বিভিন্ন ধাতুর অক্সাইড নিয়ে গঠিত হালকা সবুজ বর্ণের ষড়ভুজাকৃতির কেলাসকেই বলা হবে আমার টুরমালিন কেলাস। এটি একাধারে পোলারাইজার, একাধারে অ্যানালাইজার রূপে কাজ করতে পারে। মানে এটা কি নিজেই সমবর্তক, আবার নিজেই কি বিশ্লেষক হিসেবে কাজ করতে পারে। তার মানে পোলারাইজার এবং অ্যানালাইজার রূপে কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটুকু গেল। আর বলে রাখি, টুরমালিন কিন্তু আমাদের দ্বৈত প্রতিসারক কেলাস নয়। কারা কারা দ্বৈত প্রতিসারক? কোয়ার্টজ বা ক্যালসাইট, এই টাইপের কেলাসগুলো। আচ্ছা, এরপর আসে আমাদের একটা নতুন সূত্র, ব্রুস্টারের সূত্র। এখানে একটু বলা উচিত যে বিজ্ঞানী ম্যালাস পরীক্ষা করে দেখেন যে শুধুমাত্র আবার কেলাস লাগে না, কেলাস ছাড়াও বিভিন্ন ক্রিস্টাল ছাড়াও কিন্তু শুধুমাত্র প্রতিফলন দ্বারাই আমরা অসমবর্তিত আলোকে সমবর্তিত করতে পারি। আই রিপিট, কেলাস ছাড়াও আমরা জাস্ট প্রতিফলনের মাধ্যমে, রিফ্লেকশনের মাধ্যমে অসমবর্তিত আলোকে সমবর্তিত করতে পারি। সো একটু খেয়াল করো, মনে করলা এই আমাদের কাঁচ, এটা হচ্ছে আমাদের কাঁচ, এখানে আমি লাইট ফেললাম, যেটা হচ্ছে অসমবর্তিত আলো। অসমবর্তিত মানে কি? এই লাইটটা বিভিন্ন তলে কম্পমান। আমি আপাতত এভাবে দেখাচ্ছি, ঠিক আছে? লাইটটা মনে করো বিভিন্ন তলে কম্পমান, এমন লাইট যদি পাস করা যায় তখন কি হবে? তখন একটা নির্দিষ্ট কোণ আছে, ওই পারফেক্ট কোণে মারতে পারলে, একটা নির্দিষ্ট কোণ আছে, ওই পারফেক্ট কোণে মারতে পারলে দেখা যায় যেই আলোটা প্রতিফলিত হচ্ছে এর মধ্যে কোনো প্রকার অসমবর্তিত নাই, সব হচ্ছে কি সমবর্তিত তথা এক তলে কম্পমান আলো। তো খেয়াল করো, বিভিন্ন তলে কম্পমান আলোকে আমি এক তলে করে ফেললাম না, এটাও কি সমবর্তন। সো বললাম যেটা আমরা একটু বুদ্ধি করে কেলাস ছাড়াও জাস্ট প্রতিফলনের সাহায্যেও কিন্তু সমবর্তন করতে পারি। ওকে, আর এই যেই নির্দিষ্ট কোণে প্রতিফলিত আলো ফেললে প্রতিফলিত আলোটা সমবর্তিত হয়ে যায়, ওই কোণকেই বলা হবে ওই মাধ্যমের সমবর্তন কোণ। আই রিপিট,
কোনো একটা মাধ্যমে যেই নির্দিষ্ট কোণে আলোটা আপতিত করলে প্রতিফলিত আলোটা সম্পূর্ণ সমবর্তিত হয়ে যাবে, ওই কোণকে বলা হবে ওই মাধ্যমের সমবর্তন কোণ। এবং দেখা যায় ফর কাচ এই কোণটা প্রায় 57 ডিগ্রি মতো আসে। ফর কাচ সমবর্তন কোণ কত হয়? অলমোস্ট 57 ডিগ্রি। এখন একটু খেয়াল করো, এটা নিয়ে আবার ব্রুস্টার কি বলছে। দেখো, আমরা অবশ্যই জানি যখন একটা প্রতিফলক মাধ্যমে আলো ফেলা হয় এর ম্যাক্সিমাম আলো প্রতিফলিত হয়। তবে হ্যাঁ, অবশ্যই এর মধ্যে কিছু কিছু আলো প্রতিসরিতও তো হয়, আর কিছু কিছু আলো আমার মাধ্যম দ্বারা শোষিত হয়। যখন আমি একটা প্রতিফলক মাধ্যমে লাইট ফেলবো, হ্যাঁ ম্যাক্সিমামটাই প্রতিফলিত হবে, বাট কিছু অংশ প্রতিসরিত হবে এবং কিছু অংশ মাধ্যম দ্বারা শোষিত হবে। আচ্ছা দেখো তো এবার এই কোণ থিটা পি, আর এটাকে মনে করলাম আমার প্রতিসরণ কোণ আর। বলো তো ভাইয়া এই কোণটা কত হবে? প্রতিফলনের সেকেন্ড ল, আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে বলার অপেক্ষা রাখে না, এই কোণটাও কত হবে? এর সমান হবে। এবং বিজ্ঞানী ব্রুস্টার পরীক্ষা করে দেখেন যে এই যে প্রতিফলিত আলো এবং প্রতিসরিত আলো, ইন কেস অফ সমবর্তন কোণে আলোটাকে আপতিত করলে প্রতিফলিত এবং প্রতিসরিত এই আলোগুলোর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা ভাইয়া পরীক্ষার মান, এটা পরীক্ষা করে দেখা গেছে সমবর্তন কোণে আলো ফেললেই ঘটনাটা ঘটবে। এখন একটু ভালো করে দেখো এই থেটা পি যোগ 90 যোগ আর কত আসে? থেটা পি যোগ 90 যোগ আর কত আসলে হতো? এইটা যোগ এইটা যোগ এইটা, এটা কি পুরো এক সরল কোণ না? তত 180 ডিগ্রি। এখান থেকে খুবই ক্লিয়ার ভাইয়া, থেটা পি প্লাস আর কত হচ্ছে? 90 ডিগ্রি। 180 বিয়োগ 90 তথা একবারে 90 লিখে ফেললাম, অর্থাৎ আর কত আসে? আরকে লিখতে পারো 90 মাইনাস সমবর্তন কোণ। এখন যেহেতু একটা আলো, এই যে আলোটা আলটিমেটলি প্রতিসরিত হয়েছে, আমি এখানে অবশ্যই স্নেলের সূত্র ফেলতে পারবো। যদি এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ হয়, তাহলে বলতেই পারি ভাইয়া মিউ কত হবে? মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন অফ আপতন কোণ বাই সাইন অফ প্রতিসরণ কোণ। আর এই চিত্র ওয়াইজ আপতন কোণ কত ছিল? আপতন কোণ ছিল হচ্ছে আমাদের থেটা পি অর্থাৎ সমবর্তন কোণ। আর কত ছিল দেখো তো? আর হচ্ছে ওই যে 90 মাইনাস থেটা পি, 90 মাইনাস থেটা পি, সাইন 90 মাইনাস সামথিং কত হয়ে যায়? অবভিয়াসলি কজ হয়ে যায়। সাইন 90 মাইনাস থেটা হয়ে যাবে কজ, এটা হচ্ছে মিউ। আচ্ছা তাহলে মিউ ইকুয়াল টু, দেখো তো বলার অপেক্ষা রাখে না, সাইন বাই কজ কত হচ্ছে? ট্যান হচ্ছে। সো ট্যান অফ থেটা পি, ইহা একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এটাকেই বলা হয় ভাইয়া ব্রুস্টারের সূত্র। সো যদি বাংলায় বললে কি লিখবা? এরকম বলবা যে সমবর্তন কোণের ট্যানজেন্ট ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান। সমবর্তন কোণের ট্যানজেন্ট ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান, এটা কি বলা হয়? ব্রুস্টারের সূত্র। সমবর্তন কোণের ট্যানজেন্ট ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান। তাহলে আমরা মোটামুটি সমবর্তন থেকে এই ব্যাপারগুলো বুঝতে পারলাম। আমরা ফার্স্টেই কি বললাম? বিভিন্ন তলে কম্পমান আলোকে যেই প্রক্রিয়ার মাধ্যমে এক তলে কম্পমান করা যায় তাকে বলা হয় সমবর্তন। যার সাহায্যে করা হয় তাকে বলা হয় সমবর্তক। যেমন আমরা কোনটা ইউজ করি? আমরা মেনলি টুরমালিন ক্লাস ইউজ করি। টুরমালিনের সংজ্ঞা কি ভাইয়া? বিভিন্ন ধাতুর অক্সাইডের সমন্বয়ে গঠিত সবুজ বর্ণের ষড়ভুজ আকৃতির কেলাসকে বলা হয় টুরমালিন কেলাস। আচ্ছা, এরপর দেখলাম আমরা যে আলোটা আসলেই সমবর্তিত হলো কিনা তা চেক করতে আমরা ইউজ করি কি? আরও একটা কেলাস, ওইটাকে বলি আমরা যে বিশ্লেষক বা অ্যানালাইজার। এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম, মেলাসের সূত্র, যা কি বলেছিলাম? অ্যানালাইজার থেকে নির্গত আলোর তীব্রতা, অ্যানালাইজার এবং পোলারাইজারের অক্ষের মধ্যবর্তী কোণ, এই কোণের কজের বর্গের সমানুপাতিক। এটা কি বলতাম আমরা? মেলাসের সূত্র। আর মাত্র আমরা বললাম হচ্ছে ব্রুস্টারের সূত্র, সমবর্তন কোণের ট্যানজেন্ট ওই মাধ্যমের প্রতিসরণাঙ্কের সমান। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের সমবর্তন থেকে বিভিন্ন যা পড়তে হতো আর কি। চলো আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখে ফেলি, যেগুলো পরীক্ষার এমসিকিউতে আসতে পারে। যেমন মনে করলাম এরকম একটা কোশ্চেন বলা হলো যে কোনো একটা, একটু লিখো কোশ্চেনটা, হ্যাঁ একটু লিখো,
লিখো কোনো একটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.33, কোনো একটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.33 ও কোনো একটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.33 ও ওই মাধ্যমে সমবর্তন কোণে আলো পড়লে, সমবর্তন কোণে আলো পড়লে প্রতিসরণ কোণ কত? সমবর্তন কোণে আলো পড়লে প্রতিসরণ কোণ কত? ঠিক আছে, এই একটা এক্সাম্পল। ভিডিওটা পজ করে ভাইয়া নিজে ট্রাই করো, ছোট্ট একটা কোশ্চেন নিজে ট্রাই করো। অবশ্যই তোমরা ট্রাই করে ফেলছো, আমি তাহলে এবার বলে দিচ্ছি। আচ্ছা, তো কি কি দেওয়া ছিল দেখো তো, আমি আবার কোশ্চেনটা বলি। কোনো একটা মাধ্যমের মিউ দেওয়া ছিল 1.33, আপতন কোণ নাকি সমবর্তন কোণের সমান, তাহলে আর কত? কিভাবে করবা? তুমি যদি আই পেয়ে যাও, আর অবশ্যই পেয়ে যাবা, বিকজ তোমার মিউ দেওয়া ছিল। আমরা অবশ্যই জানি ভাইয়া মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর। আমার কিন্তু কোশ্চেনে মিউ দেওয়া ছিল 1.33, আর সাইন আপতন কোণটা পেয়ে গেলে কিন্তু আমরা ইজিলি প্রতিসরণ কোণটাও পেয়ে যাব। আমি আপতন কোণ কিভাবে পাবো? তার জন্য আবার ওই যে বলা আছে, আমরা জানি যেটা যে ব্রুস্টারের সূত্র, মিউ ইকুয়াল টু কত হয় ভাইয়া? tan অফ থিটা পি। আচ্ছা, এখানে মিউ কত ছিল? 1.33 ইকুয়াল টু tan থিটা পি। তাহলে আমরা ইজিলি এখান থেকে ভাইয়া tan থিটা পি পেয়ে যাব না? বা থিটা পি সলভ করে দেখো, মোস্টলি 53 ডিগ্রি মতো আসবে। এই মানটা অলমোস্ট 53 ডিগ্রি মতো আসবে। মানটাকে বসায় দিই, তাহলে আমি এই থিটা পি এর জায়গায় অলমোস্ট 53 ডিগ্রি বসায় দিই, আমি ভাই ইজিলি আর পেয়ে যাব না? এই তো এটা সলভ করে দেখবা, মানটা প্রায় 37 ডিগ্রি নিকট চলে আসবে। ঠিক আছে, সো এই টাইপের টুকটাক কিছু অঙ্ক আসতে পারে। তবে আমাদের সিকিউ এর জন্য কিন্তু ভাইয়া অবশ্যই ইয়াং এর দ্বিচির পরীক্ষা এবং ওই যে আমাদের অপবর্তন, ঠিক আছে, ওই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। একক চির, দ্বিচির, অপবর্তন, গ্রেটিং সবগুলো পার্টই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, তাহলে আশা করি আমরা আমাদের এই অধ্যায়টা নিয়ে একটা ভালো আইডিয়া পেলাম। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।